দিনেও সড়কে অনড় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, দাবি আদায় না হওয়ায় পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। আমাদের 3 দফা দাবিতে আমরা এবং আমাদের শিক্ষক প্রতিনিধিরা এবং ছাত্র প্রতিনিধিরা রেডি আছে। 3টা ন্যায্য দাবিতে শিক্ষক এবং শিক্ষার্থী এবং গোটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী সহ যারা আছে সবার প্রাণের আন্দোলন। সাম্য হত্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্ধদিবস শোক পালন, বিচার দাবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি, নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ। ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে দ্বিতীয় দিনেও বিক্ষোভ, আশেপাশে সড়কে যান চলাচল বন্ধ। সংশোধন হচ্ছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, চূড়ান্ত হবে মুক্তিযুদ্ধের সহযোগীর সংজ্ঞা, বৈঠকে বসেছে উপদেষ্টা পরিষদ। সংস্কার নিয়ে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বাসদের বৈঠক, মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে কাজ করার তাগিদ। ইরানকে সহিংস পথ পরিহার করে পরমাণু চুক্তিতে আসার আহ্বান ট্রাম্পের, আগে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তেহরানের। আজ লা লিগার শিরোপা উৎসব করতে পারে বার্সেলোনা, রাত 1:30টায় লড়বে স্পানিওলের বিপক্ষে অ্যাটলেটিকোর প্রতিপক্ষ ওসাসুনা। দর্শক, আমন্ত্রণ সংবাদ দুপুরে, শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। 3 দফা দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। পুলিশি হামলার বিচার ও 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই অবস্থান নেয়ার হুঁশিয়ারি দেন তারা। এই আন্দোলনের স্থবির হয়ে পড়েছে মৎস্য ভবন, কাকরাইল ও আশেপাশের সড়কের যান চলাচল। ভোগান্তি বেড়েছে নগরবাসীর। তন্দ্রা তারণের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। স্লোগানে স্লোগানে মুখর রাজধানীর কাকরাইল মোড়। দাবি 70% আবাসন ভাতা, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন এবং 2025-26 অর্থ বছরে বাজেটে কাটছাট না করে পূর্ণাঙ্গ বাজেট রাখা ও পুলিশের হামলার বিচার। দ্বিতীয় দিন সকাল থেকেই কাকরাইল সড়কে অবস্থান নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে তারা। দুপুরে শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্দোলন আরও জোরালো হয়। এই অবস্থা থেকে নিজেদের দাবির পাশাপাশি পুলিশি হামলার বিরুদ্ধে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। পুলিশের ভয় দেখিয়ে আন্দোলন থেকে সরে যাবেন না বলে হুঁশিয়ারি দেন তারা। এ সময় সরকারকে যৌক্তিক দাবি মেনে নেয়ার আহ্বান জানান তারা। আমরা চাচ্ছি আমাদের 3 দাবি আন্দোলন তারা মেনে নিয়ে আমাদেরকে, আমরা স্টুডেন্ট, আমাদেরকে আবার ভার্সিটিতে ফিরিয়ে দিক, আমরা পড়াশোনা করি। এটাই হচ্ছে আবাসন ভাতা দিতে হবে যে পর্যন্ত হল না হচ্ছে, আর আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অনতিবিলম্বে শুরু করতে হবে। এর আগেও আমরা 2বার আন্দোলন করছি, সচিবালয় আন্দোলন করছি, সেখান থেকে শুধুমাত্র আমরা আশ্বাস পেয়েছি। তো এবার আমরা আশ্বাস চাচ্ছি না, আমরা বাস্তবায়ন চাচ্ছি। শিক্ষার্থীদের দ্বিতীয় দিনের আন্দোলনে একাত্মতা জানিয়ে দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষকরা। 3টা ন্যায্য দাবিতে শিক্ষক এবং শিক্ষার্থী এবং গোটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী সহ যারা আছে সবার প্রাণের আন্দোলন, প্রাণের দাবি। সেই 3টা যৌক্তিক দাবি কালকে শান্তিপূর্ণভাবে আমরা জানাতে এসে এখানে পুলিশের যে হামলার শিকার হয়েছি, আমাদের বহু শিক্ষক আহত হয়েছে, শিক্ষার্থী আহত হয়েছে। এখন আমাদের দাবি 4টা। ওই পুলিশদের খুঁজে বের করে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের সাথে সড়কে অবস্থান করবেন শিক্ষকরাও বলে জানান তারা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তন্দ্রা তারণ। তন্দ্রা, আন্দোলন নিয়ে আসলে কি বলছেন শিক্ষক শিক্ষার্থীরা এবং দাবির বিষয়ে কোনো আশ্বাস মিলেছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের দর্শককে জানাবেন। সকাল থেকে কিন্তু আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তারা আন্দোলন করছে। তারা গতকাল রাতেও কিন্তু কাকরাইল মোড়ে তারা অবস্থান করছেন এবং এখন পর্যন্ত তারা এখানেই আছেন। এবং সকালের কথা যদি বলি, সকাল থেকে এখানে শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু আরো বেশি এখানে একত্রিত হয়েছে। আমাদের সকালে অর্ধশত শিক্ষার্থী এখানে ছিলেন এবং বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু আমরা দেখেছি যে এখানে ধীরে ধীরে আসলে আরো বেশি শিক্ষার্থী এখানে এসেছেন এবং তারা একই সাথে এখানে অবস্থান করছেন। এবং তারা যেটি বলছেন যে আসলে তাদের যে 3 দফা দাবিটি রয়েছে সেটি না মানা পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও কিন্তু তারা বলছেন। এবং তারা যেটা জানিয়েছেন যে আসলে
দাবিগুলো আছে, এই দাবিগুলো আসলে যতক্ষণ না মানা হবে তারা কোনোভাবেই তাদের এই যেখানে তারা অবস্থান করছেন এই কর্মসূচি তারা বন্ধ করবেন না বলে তারা জানিয়েছেন। এবং সকাল থেকে এখানে শিক্ষার্থীরা তো ছিলেনই, রাতে যারা ছিলেন তাদের সাথে আন্দোলনকারী যে শিক্ষার্থীরা রাতে এখানে অবস্থান করেছিলেন তাদের সাথে ধীরে ধীরে কিন্তু সকালে শুধু শিক্ষার্থীরাই নয়, পাশাপাশি শিক্ষকরাও কিন্তু এখানে এসেছেন এবং তারাও এখানে একত্রিত হয়ে আসলে এই আন্দোলনে যোগদান করেছেন এবং তারা একত্রিত প্রকাশ করে আসলে এখানে একত্রিত আছেন। এবং তারা যেটি বলছেন বারবার যে আসলে তাদের যে 3 দফা দাবিটি ছিল এটি তাদের অনেক আগে থেকে তারা এই দাবিটির জন্য তারা যুদ্ধ করে যাচ্ছে এবং এবার তারা যেটি বলছেন যে আসলে তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আসলে তাদের যে দাবিগুলো রয়েছে পূরণ না হওয়া পর্যন্ত তারা রাস্তা থেকে তারা সরবেন না এবং তাদের এই অবরোধ কর্মসূচি তারা অব্যাহত রাখবেন। আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আসলে গতকালকে মাহফুজ আলমের সাথে যে ঘটনাটি ঘটেছে, বোতল নিক্ষেপের যে ঘটনাটি ঘটেছে এটি ব্যাপারে আসলে অনেক উপদেষ্টারা আসলে অনেক রকম সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলেও কালকে যখন শিক্ষকদের উপর শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ থেকে শুরু করে টিয়ার শেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে তখন কিন্তু আসলে কোনো উপদেষ্টারা কেন কথা বলেনি সেই ব্যাপারেও কিন্তু তারা আসলে প্রশ্ন তুলেছেন এবং তারা একটি কথা বারবার বলছেন যে আসলে তাদের যে এই লড়াইটা তাদের আসলে আজকের নয়, দীর্ঘদিন ধরে তারা এই লড়াই করছেন এবং তারা চাচ্ছেন যে এখন যেন তাদের এই দাবিটি পূরণ করা হয় এবং পূরণ না করা পর্যন্ত কিন্তু তারা এখানে একত্রিত থাকবেন বলে তারা বলছেন। আমরা যদি একটু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করে আমরা দেখি আসলে কথা বলতে পারি কিনা। যে ভাইয়া একটু কথা বলে আপনাদের যে আন্দোলন আসলে যদি আপনাদের আপনাদের যে দাবিগুলো সেগুলো মেনে না হয় সেক্ষেত্রে আপনারা আসলে কি করবেন? আমাদের দাবিগুলো মেনে নিয়ে যদি আমাদের হল আন্দোলন এবং আবাসন ভাতার ব্যবস্থা করা হয় আমরা অবশ্যই আমরা ক্যাম্পাসে ফিরে যাব। আপনারা কি তাহলে পরবর্তী কঠোর কর্মসূচি দিচ্ছেন? আমাদের দাবি যদি না মানা হয় আমরা অবশ্যই কঠোর কর্মসূচিতে আমরা যাব, আরো কঠোর হব আমরা। আর আমরা 2 দিন ধরে আমরা পরীক্ষা ক্লাস সবকিছু বর্জন করে খেয়ে না খেয়ে আমরা যমুনায় পড়ে আছি। অবশ্যই আমরা আমাদের দাবি আদায় করে এখান থেকে ফিরবো, এর আগে আমরা এক পাও এখান থেকে নড়বো না। যেমনটা বলছিলেন যে আসলে তাদের যে দাবিগুলো আছে এই দাবিগুলো আসলে না মানা পর্যন্ত কিন্তু তারা এই দাবিগুলো না মানা পর্যন্ত তারা এখানে আছেন এবং তারা থাকবেন যতক্ষণ না পর্যন্ত দাবি মানা হয়। এখন পর্যন্ত যদি বলি কাকরাইল মোড়ে কিন্তু বলা যায় যে আসলে এত পরিমাণে এখানে শিক্ষক এবং শিক্ষার্থীরা আসলে জড়ো হয়েছেন যে এই জায়গাটি আসলে দেখলেই বুঝতে পারবেন যে আসলে তাদের যে দাবির ব্যাপারে তারা কতটা তৎপর এবং কতটা কঠোর হয়ে তারা এখানে আসলে অবস্থান করছেন। তো কাকরাইল মোড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। তন্দ্রা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনের আপডেট জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তন্দ্রা তারুণ্য। 5 অগস্ট পরবর্তী বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিরাপদ রাখতে ব্যর্থ হয়েছে বর্তমান প্রশাসন। তাদের ব্যর্থতার জন্যই সাম্যসহ গেল 9 মাসে ক্যাম্পাসে 2টি হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। দুপুরে ভিসি চত্বরে অবস্থান কর্মসূচিতে এমন অভিযোগ করেন সংগঠনটির নেতারা। আর এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। ফাহিম ইউসুফের প্রতিবেদন জানাচ্ছেন নাফিয়া ফারসানা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কালো ব্যাজ ধারণ কর্মসূচি ছাত্রদলের। সকাল থেকে ভিসি চত্বরে অবস্থান নেন নেতাকর্মীরা। কর্মসূচিতে ছাত্রদল নেতাদের অভিযোগ, প্রশাসনের ব্যর্থতায় ঘটেছে হত্যাকাণ্ড, দ্রুত তদন্ত করে বিচারের দাবি তোলেন তারা। এদিকে সাম্য হত্যার ঘটনায় বৃহস্পতিবার শোক দিবস হিসেবে ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। স্থগিত করা হয়েছে ক্লাস পরীক্ষা। হত্যাকাণ্ডের প্রতি সংহতি জানান সাধারণ শিক্ষার্থীরা বলছেন নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। এ সময় তারা নিরাপদ ক্যাম্পাসের দাবি তোলেন। সাম্য হত্যা তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। শিক্ষার্থী সাম্য নিহত হওয়ার ঘটনায় রাত 8টার পর সোহরাওয়ার্দী উদ্যানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ সহ 7টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নিজ ফেসবুক পোস্টে এ তথ্য জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় কি কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা তুলে ধরছেন সহকর্মী আলী আকাশ। কনসার্টে পছন্দের শিল্পীর সঙ্গে গলা ছেড়ে গান গাওয়ার সময়ও হয়তো সাম্য এক মুহূর্তের জন্য ভাবতে পারেনি এই গানই তার জীবনের শেষ গান। মঙ্গলবার দিবাগত রাত 12টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তরের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। তিনি ছিলেন স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক। ঘটনার পর নিরাপত্তা জোরদারে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সোহরাওয়ার্দী উদ্যানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সিদ্ধান্ত হয় রাত ৮টার পর সোহরাওয়ার্দী উদ্যানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ রাখার। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এসব সিদ্ধান্ত তুলে ধরেন। রাত ৮টার পর সোহরাওয়ার্দী উদ্যানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ সহ নেওয়া হয় আরও ৬টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। প্রথমত, রাজু ভাস্কর্যের পেছনের গেটটি স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত হয়। এরপরই সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ দোকান উচ্ছেদ, মাদক ব্যবসা বন্ধ এবং পরিচ্ছন্নতা নিশ্চিতে গণপূর্ত মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, ডিএমপি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনার কথা জানানো হয়। সেই সঙ্গে নিয়মিত মনিটরিং ও অভিযানের জন্য সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের নিয়ে একটি কমিটি গঠন করবে গণপূর্ত মন্ত্রণালয়। উদ্যানে পর্যাপ্ত আলো ও সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সেগুলোর নিয়মিত মনিটরিং করা হবে। এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে একটি ডেডিকেটেড পুলিশ বক্স স্থাপনেরও সিদ্ধান্ত হয়। পাশাপাশি উদ্যানে রমনা পার্কের মতো সুশৃঙ্খল ব্যবস্থাপনা চালু করার কথাও জানানো হয়। অবিলম্বে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। সোহরাওয়ার্দী উদ্যানকে আতঙ্কের স্থান থেকে ধীরে ধীরে একটি নিরাপদ ও স্বস্তিদায়ক স্থানে রূপান্তরের উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ৯টায় কর্মসূচি শুরু করেন তারা। এর আগে বুধবার সকালে নগর ভবনের সামনে আন্দোলন শুরু করে তার সমর্থকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার সকাল থেকেই মিছিল নিয়ে ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে এসে জড়ো হতে থাকে নগর ভবনের সামনে। এতে আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ইশরাক হোসেন সাহেব উনি নির্বাচিত হয়েছেন, গেজেট প্রকাশিত হয়েছে, তারপরেও সরকার তাকে শপথ গ্রহণ করতে দিচ্ছে না। তিনি জনগণের সেবা করতে পারছেন না। গতকাল দেখেছি ফ্যাসিস্ট সরকারের মতো এই সরকারও কি করেছে, আবার রিট পিটিশন করেছে, একজন মানুষকে দিয়ে রিট পিটিশন করেছে। এটা অবশ্যই একটা অমিনাস মেসেজ টু দ্য ডেমোক্রেসি। সো আমি মনে করি, আই থিঙ্ক সো, আমার দল মনে করে এটা অবিলম্বে এই জিনিসটাকে সমাধান না করলে এটাকে কেন্দ্র করে দেশে অন্য পরিস্থিতি, খারাপ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সংশোধন হচ্ছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। জানা যায়, সংশোধন হচ্ছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন। এতে চূড়ান্ত হবে মুক্তিযুদ্ধের সহযোগীর সংজ্ঞা। বিকেলে এ নিয়ে আনুষ্ঠানিক ব্রিফিং এর কথা রয়েছে। দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে দেশের রাজনৈতিক দলগুলোকে অগ্রণী ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বৃহস্পতিবার বাসদের সঙ্গে সংলাপের শুরুতে এ মন্তব্য করেন তিনি। আর বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ জানান, মত প্রকাশের স্বাধীনতা এনে দিয়েছে জুলাই গণঅভ্যুত্থান। তাই রাজনৈতিক দলগুলোর মধ্যেও পরিবর্তন খুব জরুরি। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন, জানাচ্ছেন আলী আক্কাস, আকাশ। জাতীয় ঐক্যের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সঙ্গে সংলাপে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। অংশ নেয় দলটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজের নেতৃত্বে প্রতিনিধি দল। বৈঠকের শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মানুষের ক্ষোভ ও প্রত্যাশা দুটোই প্রকাশ পেয়েছে। তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় সনদ জরুরি। জুলাই আগস্টের গণঅভ্যুত্থান
মানুষের দীর্ঘদিনের ক্ষোভ যেমন প্রকাশ করেছে, তেমনি প্রত্যাশাকেও প্রকাশ করেছে। বাংলাদেশের মানুষ চান যেন বারবার বাংলাদেশে এরকম ফ্যাসিবাদের উত্থান না ঘটে, যেন আমরা এমন একটি ব্যবস্থা, এমন একটি রাষ্ট্র তৈরি করতে পারি যে রাষ্ট্রে সকলের সমান অধিকার থাকবে। আর বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ জানান, জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও পরিবর্তনের জন্য রাজনৈতিক নেতাদেরও মানসিকতায় পরিবর্তন আনতে হবে। নিশ্চয়ই কিছু না কিছু পরিবর্তন সেখানে সাধন করতে হবে। সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে এখানে অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আমরাও মনে করি যে রাজনৈতিক দলগুলো দেশের শাসন প্রশাসন কাঠামোর মধ্যে যেমন পরিবর্তন লাগবে, রাজনৈতিক দলগুলোর মধ্যেও তাদের রাজনৈতিক সংগ্রাম, আন্দোলন এবং কর্মকাণ্ড সেগুলো পরিচালনার ক্ষেত্রেও পরিবর্তন লাগবে। মানসিকতার ক্ষেত্রেও তাদের পরিবর্তন করতে হবে। বৈঠক শেষে বাসদ সাধারণ সম্পাদক আরও জানান, মৌলিক সংস্কারে যেসব বিষয়ে বিরোধ আছে তা আলোচনার মাধ্যমে নিরসন সম্ভব। সেই জন্য বিরোধের যে বিষয়গুলো, একদম মৌলিক যে বিরোধের বিষয়গুলো আছে, সেগুলো আমরা বাংলাদেশে যারা অবস্থান করি, ক্রিয়াশীল রাজনৈতিক দল, সুশীল সমাজ সহ বিভিন্ন রাষ্ট্র শাসন প্রশাসন ব্যবস্থায়, সেগুলোকে পাশে সরিয়ে রেখে কাছাকাছি যেগুলো আছে, আংশিক যেগুলো ঐক্যমত্য আছে, আলাপ আলোচনার একটা মাধ্যমে ঐক্যমত্য পৌঁছানো সম্ভব। আলী আকাশ, আকাশ, দেশ টিভি, ঢাকা। 21শে অগস্ট গ্রেনেড হামলার মামলার সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে লিভ টু আপিলের পরবর্তী শুনানি 26 মে। বৃহস্পতিবার দুপুরে প্রথম দিনের শুনানি শেষে নতুন দিন ধার্য করেন আপিল বিভাগ। এর আগে সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চে আপিল শুনানি শুরু হয়। এদিন শুরুতেই শুনানি করে রাষ্ট্রপক্ষ। এর আগে গেল 1 ডিসেম্বর এ ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের করা আপিল মঞ্জুর করে ওই রায় দেন আদালত। রায়ে হাইকোর্ট বলেন, শুধু স্বীকারোক্তিমূলক জবানবন্দির ওপর ভিত্তি করে অন্য আসামিদের সাজা দেয়া যায় না। স্বীকারোক্তিমূলক জবানবন্দির ওপর ভিত্তি করে ষড়যন্ত্র প্রমাণ করা যায় না। বললেন যে তাইলে আপনারা আপনাদের গ্রাউন্ড ঠিক করেন এবং এটা ঠিক করে আসেন, এবং পরবর্তী ধার্য তারিখ দিল এই মাসের 26 তারিখে। এই মাসের 26 তারিখের মধ্যে ওনারা ওই গ্রাউন্ড ওটাকে আরো মডিফাই করে আসুক অথবা নতুন গ্রাউন্ড নিয়ে আসুক, সেটা আবার সাবমিট করার পরে তারপরে নেক্সট 26 তারিখে আবার এটা শুনানি শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামুকে রাজনৈতিক কারণেই হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় না আনলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ার করেন তিনি। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের মানববন্ধনে এসব কথা বলেন রিজভী। অন্তর্বর্তী সরকারকে ডানে বামে না তাকিয়ে দেশ পরিচালনার আহ্বান জানিয়ে তিনি বলেন, পতিত স্বৈরাচারের বন্ধুরা এখনও ষড়যন্ত্র করছে। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে পুলিশের হামলার সমালোচনাও করেন রিজভী। অবিলম্বে সামনে যেভাবে হত্যা করা হয়েছে তার রাজনৈতিক শত্রু কারা আমরা একটু আভাস পাচ্ছি। এই রাজনৈতিক শত্রুদের চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসবে, তা না হলে এর পরিণতি ভয়াবহ হবে। কোন সাংবাদিকের চাকরি হারানোর জন্য সরকার নয়, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দায়ী বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, মিডিয়া হাউসগুলোর নিজস্ব পলিসির কারণে সাংবাদিকদের চাকরি যাচ্ছে, যার দায় সরকারকে দেওয়ার চেষ্টা হচ্ছে। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে গণ অভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি। প্রেস সচিব আরও বলেন, যারা সাংবাদিকতার নীতি লঙ্ঘন করে মানুষের অধিকার হরণ করেছে, হাসিনার হত্যায় বৈধতা দিয়েছে, তারা সাংবাদিকতা করতে চাইলে ক্ষমা চাইতেই হবে। মিডিয়ার বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন 27 জন। বৃহস্পতিবার সকাল 10টায় তারা মুক্তি লাভ করে
বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। সোমবার 40 জন আসামির জামিন মঞ্জুরের আদেশ দেন আদালত। এর আগে হত্যা মামলায় খালাস পাওয়া 178 জন বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পেয়েছিলেন। সব মিলিয়ে মোট 218 জন জামিন পেলেন। মুক্ত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে পরিবারের সদস্যরা। 17 বছর ভিতরে ছিলাম, বাট আমি আল্লাহ বিল্লাহ করে দিন পার করছি। এর বাইরে গেছে আল্লাহ পাক সুস্থ রাখছে এতটুকু। এবং আমার ছাত্র ভাইদেরকেও আমি ধন্যবাদ জানাই, তাদের কারণে আজ আমরা এই বাইরের আলো দেখতে পাচ্ছি। আমার যখন ধুয়ে যায় তখন আমি 9 মাস, আমি নানু বাড়ির মানুষ হয়েছি। এখন 16 বছর পর দেখতেছি আমার আম্মু তো নেই। এখন অনুভূতি অনেক ভালো লাগতেছে।